আয়ুষ্মান ভারত যে হেলথ কার্ড তার ফর্ম অফিসিয়ালি দিয়েছে। এই ফর্মটা আপনারা ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। এই ভিডিওতে আমরা ফর্ম ফিল আপ দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে কিন্তু ফর্মটা ওপেন আছে। এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাকে পুরোটা ফিল আপ করতে হবে। এখানে দেখুন লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যের জন্য। এবার এই ফর্মটা আপনি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। কিভাবে ফিল আপ করবেন সেটা এই ভিডিও দেখাবো। এই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও এই ভিডিও দেখিয়ে দিচ্ছি। ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে আনুন এবং তারপর এই ফর্মটা ফিল আপ করুন স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখে। চলুন দেখে নেওয়া যাক। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এটা হচ্ছে আয়ুষ্মান ভারত ওয়েস্ট বেঙ্গলের জন্য ফর্ম। দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তো প্রথমত এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এই ফর্মটা কোথায় পাবে? যে জনকল্যাণ শিবির বসছে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ জুন মাসের, ওই জনকল্যাণ শিবিরে আপনি এই ফর্মটা পাবেন। এছাড়া আপনি যদি চান যে এই ফর্মটা এখনই ডাউনলোড করবেন, তো কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে যান, সেখানে গিয়ে গুগল ওপেন করুন এবং এখানে গিয়ে সার্চ করুন ডাব্লিউবি তথ্য। ডাব্লিউবি তথ্য সার্চ করলে আমাদের ওয়েবসাইট প্রথমে চলে আসবে wbtotho.com। এই ওয়েবসাইটটা আপনাকে এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে প্রথম পোস্টটি রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড, এখানে আপনি ফর্মটা পাবেন। এছাড়া আপনি যদি এখানে না খুঁজে পান তাহলে সার্চ অপশানে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান বা আয়ুষ্মান ভারত দিয়ে সার্চ করবেন। দেখুন আমি আয়ুষ্মান দিয়ে সার্চ করার পরে প্রথমেই চলে এসছে আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল। তো এই ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। নিচে স্ক্রল করে আসবেন, এখানে আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যেই ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটা এখান থেকে আপনি এবার ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ফোন থেকে, তাহলে কিন্তু এই ফর্মটা দেখুন ডাউনলোড হয়ে গেছে। এছাড়া এখানে যে ফর্ম রয়েছে, এই যে এই ফর্মের ছবিটা, এই ফর্মের ছবির উপরে ক্লিক করলেও কিন্তু যে ফর্মটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি আমাদের wbtotho.com এই পোর্টালে এসে আয়ুষ্মান ভারত কার্ড এই আর্টিকেলটা ওপেন করে আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে ফর্মটা ডাউনলোড করার পরে আপনাকে প্রিন্ট করতে হবে A4 পেপারে এবং তারপরে আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপটা এখন দেখাচ্ছি। প্রথমত এখানে আছে ডেট। তো আপনি যেদিন ফর্মটা জমা দেবেন সেই ডেটটা লিখবেন। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তাহলে ডেট, মান্থ, ইয়ার। মনে করুন আপনি 14ই জুন জমা দেবেন, তাহলে এখানে হবে কি 14, তারপরে 6 এবং তারপরে 2026। তাহলে এইভাবে আপনাকে পুরোটা লিখতে হবে, ঠিক আছে? এরপরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেইল, অর্থাৎ এখানে যে আবেদন করছে সেই আবেদনকারীর তথ্য দিতে হবে। প্রথমে আবেদনকারীর আধার কার্ডের নাম্বার, আধার যে 12 সংখ্যার নাম্বার হয়, সে 12 ডিজিটের নাম্বার লিখবেন, যে আবেদন করছে, যার নামে কার্ডটা ইস্যু হবে। এরপরে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আবেদনকারীর ফুল নাম, নাম ও পদবি লিখবেন এবং তার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এইবার তার কাছে কি ক্যাটাগরি রেশন কার্ড আছে, এখানে AY, SPHH, PHH, RKSY1, RKSY2 এবং জেনারেল সমস্ত ক্যাটাগরির মানুষরাই আবেদন করতে পারবে। এবং যাদের কাছে এই ধরনের রেশন কার্ড নেই, তারা যদি অন্য কোনো রেশন কার্ড থাকে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে এখানে সরকারের পক্ষ থেকে নোটিশ দিয়েছে যে AAY, SPHH এবং PHH এদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। সেই নোটিশে বলা আছে যে 9 জুন থেকে 25শে জুন সরকারি আধিকারিকরা এই 3 ধরনের ক্যাটাগরির কার্ড যাদের আছে তাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে, EKYC করবে এবং তাদের জুলাই মাস থেকে কার্ড দিয়ে দেবে। তাহলে এদের আবেদন না করলেও হবে। কিন্তু যাদের কাছে RKSY1 ক্যাটাগরির কার্ড আছে, RKSY2 ক্যাটাগরির কার্ড আছে, বা এই ধরনের কোনো ভর্তুকিহীন রেশন কার্ড নেই বা ভর্তুকিবিহীন রেশন কার্ড আছে, তারা জেনারেল হিসাবেও এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে আপনার কাছে যে ধরনের কার্ড আছে সেই কার্ডের পাশে আপনাকে এরকম টিক মার্ক দিতে হবে এবং সেই রেশন কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে আবেদনকারীর যে আধার নাম্বার দিয়েছেন ওই আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বার লিঙ্ক আছে আবেদনকারীর, সেই ফোন নাম্বারটা লিখবেন। এখানে কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার লিখতেই হবে, সেটা মাস্ট। এইবার আবেদনকারী সে মেল না ফিমেল নাকি আদার। দেখুন স্বাস্থ্যসাথী কার্ডে যে মহিলা তাকে প্রধান রাখা হতো, তার নামে কার্ড ইস্যু হতো, বাদবাকি তার স্বামী হোক বা তার ছেলে সন্তান যারা আছে তারা সেই মেম্বার হিসেবে অ্যাড হতো। কিন্তু এখানে ছেলে মেয়ে বা অন্যান্য যে কেউ এখানে তার নামে কার্ড ইস্যু হতে পারে এবং তার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবাই কিন্তু এই কার্ডের অন্তর্ভুক্ত হবেন। তো আপনার পরিবারে পুরুষ প্রধান হোক বা মহিলা প্রধান হোক কোনো ব্যাপার না, তার তথ্য দিলেই হবে এবং তাকেই আপনি পরিবারের প্রধান করতে পারেন। তো আমি এখানে আমার বাবা দিয়ে আবেদন করলাম, তো মেল ক্লিক করলাম। এবার মনে করুন আমার বাবা আবেদন করেছে, আমার পরিবারে 4 জন মেম্বার বা 5 জন মেম্বার, আমার বাবা, আমার মা 2 জন, আমি এবং আমার ভাই 3 জন এবং আমার বউ 5 জন। তাহলে টোটাল 5 জন মেম্বার আছে এবং প্রত্যেকেই এই কার্ডের আন্ডারেই চলে আসবে, ঠিক আছে? মানে পরিবারের একজন 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 করে আলাদা আলাদা কার্ড দেবে না, একটা কার্ডই পরিবারের সকল সদস্যরা কভার থাকবে। এইবার যে আবেদনকারী তার জন্ম তারিখ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। যে আবেদন করছে সেই আবেদনকারী, তোমার বাবা আবেদন করলে তোমার বাবার জন্ম তারিখ লিখতে হবে, ঠিক আছে? এবারে ফুল অ্যাড্রেস,
এখানে হাউস নাম্বার অথবা স্ট্রিট অথবা ভিলেজ অথবা ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। অনেকে হাউস নাম্বার জানে না, স্ট্রিট জানে না, সেগুলো দেখার দরকার নেই। তোমার গ্রামের নাম দিয়ে শুরু করলেও হবে বা তোমার ওয়ার্ডের নাম দিয়ে শুরু করলেও হবে। তাহলে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং তারপরে পিনকোড দিলেই এখানে হয়ে যাবে। এবার তোমার ডিস্ট্রিক্ট আলাদা করে এখানে লিখবে, জেলার নাম। এবার তোমার ব্লকের নাম আলাদা করে লিখবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম লিখবে, তোমার ফ্যামিলি হেড কে আছে তার নাম লিখবে, যেমনটা কি বললাম পরিবারের প্রধানের নাম লিখতে হবে, ঠিক আছে। এবার টোটাল ফ্যামিলি মেম্বার, পরিবারে কতজন মেম্বার রয়েছে সেই মেম্বারের সংখ্যাটা লিখবে। মনে করো আমার যেমন 5 জন, তো আমি 5, ঠিক আছে। এই 5 জনকে কিন্তু আমি কার্ডের আন্ডারে রাখতে চাইছি। তুমি যাকে কার্ডের আন্ডারে রাখতে চাইবে না তাকে কিন্তু পরিবারের মেম্বার হিসেবে ধরা যাবে না। এইবার প্যান নাম্বার লিখতে হবে। কার প্যান নাম্বার লিখতে হবে? যে আবেদন করছে সেই আবেদনকারীর প্যান নাম্বার সম্ভবত লিখতে হবে। তবে আমার মনে হচ্ছে 99% হ্যাঁ, যে আবেদন করছে তার প্যান নাম্বার লিখতে হবে। তবু তুমি একবার যখন জমা দিতে যাবে ফর্মটা তখন জিজ্ঞেস করে নিও, তো এই ঘরটা ফাঁকা রাখতে পারো এখন, ঠিক আছে। বা অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখতে পারো, কিন্তু কোনো প্রকার ভুল করবে না। এবার ইলেকট্রাল ডিটেল মানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে ইফ অ্যাবভ 18, মানে যে আবেদন করছে সেই আবেদনকারী যদি 18 বছরের বেশি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার ভোটার কার্ড থাকবে, সেই ভোটার কার্ডে তথ্য দিতে হবে। প্রথমত ভোটার কার্ডের নাম্বার মানে এপিক নাম্বার যেটা হয়, এবং এসি নাম্বার, এটা মনে হয় সেই বিধানসভা ক্ষেত্রের নাম। যেমন আমি হাবড়া থেকে ভোট দিই, তো আমার বিধানসভা হাবড়া, তো এখানে সেই এই নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। যেমন আমার 100 হচ্ছে হাবড়ার বিধানসভা, তো 100 লিখবো এখানে, ঠিক আছে। এখানে কিন্তু নাম লিখবে না, এখানে নাম্বারটা লিখবে। যেমন বিধানসভার নাম্বার থাকে, হাবড়া হচ্ছে আমার নাম, বিধানসভার নাম, আর তার নাম্বার হচ্ছে 100। যখন আমি 100 সার্চ করবো হাবড়া আসবে, তো 100 হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। এবার পার্ট নাম্বার মানে অংশ নাম্বার লিখতে হবে। আমার যেমন 85, তো এখানে 85 লিখবেন। এবার সিরিয়াল নাম্বারও আছে, সেটা আপনি দেখে নেবেন ই এপিক ডাউনলোড করে বা ভোটার লিস্ট থেকে সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। এবার স্বাস্থ্যসাথী ডিটেল, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে তার 17 সংখ্যার যে ইউআরএন নাম্বার হয়, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বারটা এই প্রত্যেকটা ঘরে 17 নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। এইবার এলিজিবিলিটি প্যারামিটার আছে ফর রুরাল, মানে আপনি গ্রাম এলাকায় থাকেন কিনা, ব্লক এরিয়া বা পঞ্চায়েত এরিয়া থাকলে রুরাল হয়। এবং নিচে আছে আরবান। আরবান মানে হচ্ছে যারা মিউনিসিপ্যালিটি এরিয়া বা শহর এলাকায় থাকে। তাহলে আপনি দেখে নেবেন যে আপনার জন্য প্রযোজ্য হচ্ছে। আমি প্রথমে রুরাল দেখাচ্ছি, মানে যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন বা গ্রাম এলাকায় বসবাস করেন বা বিডিওর আন্ডারে বসবাস করেন, ঠিক আছে। এখানে বলা আছে অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ। ভালো করে বুঝবেন, আপনার বাড়িতে একটাই ঘর আছে যেখানে কাঁচা দেওয়াল, ইটের দেওয়াল নয়, কাঁচা দেওয়াল এবং কাঁচা রুফ মানে ছাদ। তাহলে পাকা ঘর বা পাকা ছাদ হলে কিন্তু এটা হবে না। এটা কি বলেছে, আপনার বাড়িতে কি কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদ আছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। এবং কটা? ওয়ান রুম, শুধুমাত্র একটা রুমের কাঁচা দেওয়াল কাঁচা ছাদ দেওয়া বাড়ি আছে কিনা, ঘর আছে কিনা। তাহলে যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে এই নোতে টিকমার্ক করতে হবে। এখানে কিন্তু কোথাও ক্রস করার অপশান নেই। তাহলে মনে করুন আমার বাড়িতে কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদের কোনো ঘর নেই, আমার বাড়িতে পাকা ঘর আছে, তাহলে আমি এই অপশানটা কী করবো, আমি এই নো অপশানে টিকমার্ক করতাম, ঠিক আছে। এইবার আপনার ফ্যামিলিতে 16 থেকে 59 এই রকম বছরের এর কোনো সদস্য নেই, তার মানে আপনার পরিবারে এমন কোনো সদস্য নেই যার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে। তাহলে যদি না থাকে তাহলে আপনার পরিবারকে বিশেষ সুবিধা দেবে। তো আমার পরিবারে আমার বয়সী 25 বছর, তাহলে আমি 16 থেকে 59 বছরের মধ্যে পড়ছি। তাহলে এক্ষেত্রে আমি কি করব, তাহলে আমি এখানে করব নো। তার মানে 16 থেকে 59 বছরের মধ্যে আমার বাড়িতে 25 বছর আমার যেমন নিজের বয়সী, তাহলে আমার বয়সটা এখানে 25, তাহলে আমি এখানে নো করলাম। তো তুমি এটা ভালো করে বুঝে নেবে। এবার আছে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে আপনার পরিবারের মহিলা প্রধান এবং আপনার পরিবারে কোনো প্রকার পুরুষ প্রধান নেই যার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে। তাহলে এমন কোনো পরিবার যার পরিবারে মহিলা হচ্ছে প্রধান এবং তার পরিবারে কোনো প্রকার পুরুষ মেম্বার নেই যার বয়স 16 থেকে 59, তাহলে আপনার পরিবার কি এমন? তাহলে আমার পরিবার এমন নয়, তাহলে আমি নো করলাম। তার কারণ আমার পরিবারে আমার বাবা হেড, আমার বয়স 25 বছর, তাহলে এটা আমার জন্য প্রযোজ্য হচ্ছে না, ইয়েস হচ্ছে না, তাই নো হবে। একইভাবে ডিজেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বডিড অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ আপনার পরিবারে কোনো পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেম্বার আছে কিনা। অ্যাডাল্ট মেম্বার বলেছে মানে 18+ বয়স, এক্ষেত্রে কী করবে, আমার পরিবারে না নেই, এরকম কেউ নেই। এবার আপনি এসসি এসটি কিনা, তো হ্যাঁ আমি এসসি কাস্টের ক্যাটাগরিতে পড়ি, তাই টিকমার্ক করলাম ইয়েসে। ল্যান্ডলেস হাউসহোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ আপনার বাড়ি ভূমিহীন, আপনার নিজস্ব কোনো জমি নেই, আপনি ক্যাজুয়াল লেবারের কাজ করেন, মানে দিন আনে দিন খান যে ডেইলি লেবার হয়, যেমন কৃষক যারা অন্যের জমিতে চাষ করে যে পারিশ্রমিক পায়, বা যে রাজমিস্ত্রির লেবার, এরকম কেউ আপনার বাড়িতে নিজস্ব কোনো জমি নেই। তো আমার বাড়িতে এটা ইয়েস বা নো সেটা করবেন। যদি জমি থাকে তাহলে নো করবেন, জমি না থাকলে ক্যাজুয়াল লেবার হলে ইয়েস করবেন। ডেস্টিউট লিভিং অন অ্যালম, এইটার মানে হচ্ছে আপনার পরিবার সম্পূর্ণ অসহায়
ও নিঃস্ব এবং আপনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ যারা ভিক্ষা করেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। যদি এরকম না হয়ে থাকে আপনার জন্য তাহলে নো করবেন। তো মোস্ট অফ দ্য কেসেস এটা নো হবে। ম্যানুয়াল স্কেভেঞ্জার ফ্যামিলিস, অর্থাৎ যেই সমস্ত পরিবার মানব মলমূত্র মানে মানুষের মলমূত্র পরিষ্কার করার কাজ করেন বা করতেন, সহজ কথায় প্রচলিত ভাষায় আমরা যাকে ম্যাথর বলি, ঠিক আছে। তো সেরকম ফ্যামিলি যদি হয়ে থাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। প্রিমেটিভ ট্রাইব্যুনাল গ্রুপস, এর মানে হচ্ছে অত্যন্ত দুর্বল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী জনগোষ্ঠী কিনা আপনারা বা আপনার পরিবার, সেক্ষেত্রে আমার এটা কি হবে, নোতে টিকমার্ক হবে। লিগালি রিলিজড বন্ডেড লেবার, এর মানে আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রমিক। সহজ কথায় বলতে গেলে ঋণের কারণে জোরপূর্বক জোর করে আপনি শ্রমে নিযুক্ত ছিলেন, পরে আইন অনুযায়ী মুক্তি পেয়েছেন। মানে আপনি কারো কাছ থেকে লোন নিয়েছিলেন, লোন শোধ করতে পারছিলেন না, আপনাকে জোর করে আপনাকে কাজে নিয়োগ করা হয়েছিল যে আপনার লোনের টাকাটা আপনি কাজ করে শোধ করবেন, কিন্তু পরবর্তীতে আপনি আইনের সাহায্য নিয়ে মুক্তি পেয়েছেন। তো আপনার পরিবার যদি এরকমটা হয় তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। তাহলে এই অপশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন, ঠিক আছে। যেমন প্রথম অপশানটা আবার বলে দিই, এটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য, ভালো করে বলে দিই, প্রত্যেকটা বুঝে নেবেন। আপনার বাড়িতে একটা কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ দেওয়া বাড়ি আছে, এক্ষেত্রে আমার নেই, তাই আমি নো করলাম। কোনো প্রকার ফ্যামিলি মেম্বার নেই 16 থেকে 59 বছরের মধ্যে যাদের অ্যাডাল্ট, তো এক্ষেত্রে আমার কিন্তু নো হবে। ফ্যামিলি হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার, অর্থাৎ মহিলা প্রধান বা মহিলা কেন্দ্রিক পরিবার, যেই পরিবারে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই যাদের বয়স 16 থেকে 59, তো এক্ষেত্রেও আমারটা নো হবে। আপনার পরিবারে পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কোনো মেম্বার আছে কিনা, নেই, তাই নো হবে। এসসি এসটি কিনা আমি, হ্যাঁ, তাই ইয়েস হবে। এই একটা অপশান যেটা হচ্ছে ল্যান্ডলেস হাউসহোল্ড ডিরাইভিং মেজর পার্ট দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ আপনার বাড়িতে নিজস্ব কোনো জমি নেই, আপনি ডেইলি লেবারের কাজ করেন, তো এটা আমি নো করলাম। এইবারে যে ডিস্টিটিউট লিভিং অন অ্যালমস, এর মানে আপনি সম্পূর্ণ অসহায় নিঃস্ব, ভিক্ষা করে বা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন, তো করি না, সেক্ষেত্রে নো হবে। ম্যানুয়াল স্কেভেঞ্জার্স ফ্যামিলি, এর মানে যারা পরিবারের যে সমস্ত পরিবারের সদস্যরা হাতে করে মানুষের মলমূত্র পরিষ্কার করার কাজ করেন বা যারা পায়খানা পরিষ্কার করার কাজ করেন, সহজ কথায় তারা সেরকম পরিবার কিনা আমারটা, তো আমি নো। এবার প্রিমেটিভ ট্রাইবাল গ্রুপস মানে আদিবাসী গোষ্ঠী কিনা, তো সেক্ষেত্রেও না হবে, যেমন সাঁওতাল গ্রুপ এর মধ্যে পড়ে সম্ভবত। এবং এই লিগালি রিলিজড বন্ডেড লেবার মানে আপনি জোরপূর্বক শ্রমে নিযুক্ত ছিলেন, আইন দ্বারা আপনি মুক্তি পেয়েছেন, তো সেক্ষেত্রেও আমার নো। তো দেখুন মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এখানে নো হচ্ছে, এটা ভালো করে আপনি বুঝে নেবেন। এইবার আরবানের জন্য যারা শহর এলাকায় থাকেন, র্যাক পিকার মানে পিকার প্যাকারের কাজ করে কিনা আপনার পরিবার, তো সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। বেগার মানে ভিক্ষাবৃত্তি করে কিনা সেটা দেখবেন। ডোমেস্টিক ওয়ার্কার মানে হচ্ছে গিয়ে আপনার রেস্টেটের মধ্যে সম্ভবত কাজ করে, সেরকম ইয়েস বা নো করবেন। যেমন স্ট্রিট ভেন্ডর, রাস্তায় আপনার দোকান আছে, যেমন হকার যাকে বলে, কবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইড ওয়ার্কিং অন স্ট্রিট, অর্থাৎ আপনি রাস্তায় রাস্তায় কাজ করেন সেরকম কিছু কিনা, সেক্ষেত্রে ইয়েস বা নো যেটা হবে সেটা করবেন। এছাড়া কনস্ট্রাকশনের ওয়ার্কার, প্লাম্বার, ম্যাশন, লেবার, পেইন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড অন্য যে কোনো হেড লোড ওয়ার্কার, অর্থাৎ মাথায় করে মাল বহন করতে হয় এরকম ডেইলি কাজ করেন কিনা, ডেইলি মজুর কিনা, সেক্ষেত্রে আপনি এই ক্যাটাগরির মধ্যে একটা হলে ইয়েস বা নো করবেন। অনেকে এখানে প্লাম্বারের কাজ করে, অনেকে লেবারের কাজ করে, তারা কিন্তু এখানে ইয়েস করবেন সিম্পলি। সুইপার, স্যানিটেশন ওয়ার্কার, মালি, সেক্ষেত্রে কোনটা হবে। হোম বেসড কাজ করেন, আর্টিসান, হ্যান্ডক্রাফট ওয়ার্কার, টেইলার, সেটা করবেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার টু ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর, কার্ট পুলার, রিক্সা পুলার, তো যেটা হবেন সেটা করবেন। শপ ওয়ার্কার মানে দোকানে কাজ করেন, অ্যাসিস্ট্যান্ট কারোর, কোনো পিওন, স্মল এস্টাবলিশমেন্ট অর্থাৎ ছোটোখাটো কোনো প্রতিষ্ঠানের আপনি পিওন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, কোনটা সেটা টিকমার্ক করবেন। আপনি ইলেকট্রিশিয়ান নাকি মেকানিক নাকি অ্যাসেম্বলি নাকি রিপেয়ার ওয়ার্ক, সেটা করবেন। আপনি ওয়াশারম্যান নাকি চৌকিদার, সেটা করবেন। তো এই সমস্ত ক্যাটাগরির মধ্যে থাকবেন। তাহলে শুধুমাত্র এখানে বোঝা যাচ্ছে যে এই সমস্ত ক্যাটাগরি মানুষরা কিন্তু আবেদন এক হিসাবে করতে পারবে, ঠিক আছে। যাদের আর্থিকভাবে সচ্ছলতা আছে, যারা ভালো কোনো একটা জব করছেন, কাজ করছেন, একটা বিজনেস করছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এই কার্ডের জন্য, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। এবার অন্যান্য তথ্যের মধ্যে যদি আপনার বয়স 70-এর বেশি হয় তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো করবেন। তো আমার বয়স 70-এর বেশি নয়, তাই আমি নো করলাম। না না ফ্যামিলি মেম্বার আর, অর্থাৎ আমার ফ্যামিলি মেম্বার থেকে কেউ আশা ওয়ার্কার নয়, অঙ্গনওয়াড়ি কর্মী নয় বা অঙ্গনওয়াড়ি হেল্পার নয়, আছে কি এরকম কেউ আমার ফ্যামিলি মেম্বারে, তাহলে আমি এখানে ইয়েস করবো, কারণ আমার ফ্যামিলিতে এরকম কেউ নেই, ঠিক আছে। এবার ক্রাইটেরিয়া চেক, এখানে বলছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, এর মানে আপনার পরিবারের বার্ষিক আয় 8 লাখ টাকা বা তার বেশি কিনা। তো ক্ষেত্রে যদি 8 লাখ টাকা তার বেশি হয় তাহলে আপনি ইয়েস করবেন, যদি 8 লাখ টাকার কম হয় তাহলে নো করবেন। আপনার পরিবারের সমস্ত সদস্যদের মিলিয়ে বছরে ইনকামটা 8 লাখ বা তার বেশি কিনা। তো আমার নয়, আমার পরিবারের ম্যাক্সিমাম ইনকাম এখানে 4 লাখ 5 লাখ হবে, তো এক্ষেত্রে আমি করবো না, আমার 8 লাখ টাকার বেশি নয়, তাহলে আমি নো করলাম, তার মানে না।
এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আমার ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, তো আমি নিজেই ইনকাম ট্যাক্স ফাইল করি, আইটিআর ফাইল করি, তো আমি এক্ষেত্রে ইয়েস করবে। যদি আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স না দেয় তাহলে আপনি এখানে নো করবেন। ফাউন্ড অ্যান এএসডিডি লিস্ট ফর এসআইআর বিএলএ 2026 পোল, এর মানে যখন এসআইআর হয়েছিল 2026 সালে তখন আপনার নাম কি এএসডিডি হয়েছে নাকি? এ মানে আপনি অ্যাবসেন্ট ছিলেন কিনা, এস মানে আপনি শিফটেড করেছেন কিনা, ডি মানে একটা ডি মানে ডেড মানে মৃত, আর একটা ডি মানে ডুপ্লিকেট বা হয়েছে কিনা। তাহলে এএসডিডিতে আপনার এএসডি লিস্টে আপনার নাম পাওয়া গেছে কিনা, তো আমার নাম এএসডি লিস্টে পাওয়া যায়নি, তাই আমি এক্ষেত্রে নো করলাম। এবার পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অর্থাৎ এসআইআর পরে আপনার নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন এবং আপনার নাম পেন্ডিং আছে, যদি পেন্ডিং থাকে ইয়েস করবেন, আর যদি পেন্ডিং না থাকে সাকসেস হয়ে যায় তাহলে আপনাকে নোতে ক্লিক করতে হবে। যাদের পেন্ডিং আছে ইয়েসে ক্লিক করবেন। আপনি সিএতে অ্যাপ্লিকেশন করেছেন, যদি সার্টিফিকেট পেয়ে যান মানে ইস্যু হয়ে গেছে তাহলে এক্ষেত্রে নো করবেন, আর যদি সার্টিফিকেট এখনও পাননি পেন্ডিং থাকে তাহলে এখানে আপনি ইয়েস করবেন। বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, ঠিক আছে, আপনার নাম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্টের থেকে ডিলেট হয়ে গেছে কিনা, তো হয়নি, সেক্ষেত্রে আপনি এখানে নো করবেন, কারণ অন্নপূর্ণা এখনও সেরকম করে চালুই হয়নি বা বেনিফিশিয়ারি লিস্ট দেয়নি, তো এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম লোকের নোই হবে যারা মহিলারা আবেদন করেছেন, ঠিক আছে। এইবার আছে যদি এটা কাদের হবে, যদি আপনি মহিলা আবেদনকারী, এখানে যার নাম দেবেন অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে বেনিফিশিয়ারি নেম, সে যদি মহিলা হয়, আর এখানে যদি কোনো পুরুষকে দিয়ে ফিল আপ করেন তাহলে এক্ষেত্রে তার কি হবে, তার এক্ষেত্রে কোনো ফিল আপই প্রয়োজন নেই, ঠিক আছে। এবার দেখুন ডিক্লারেশন, এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কে ফিল আপ করবে, এটা ম্যাক্সিমাম ফিল আপ করে, কিন্তু আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ডিক্লারেশন কনসেন্ট আপনাকে ডিক্লেয়ার করতে হবে, তো এখানে টিকমার্ক করবেন, করার পরে এখানে আপনি সই করতে পারেন, যারা সই করতে পারবেন না তারা আঙুলের ছাপও দিতে পারেন, তাহলে এইটুকু হয়ে গেল আপনার কাজ এই অবধি। বাদ বাকি দেখুন এখানে লেখা আছে রিসিপ্ট, তাহলে এইটা আপনি ফিল আপ করবেন না, এখান থেকে শুরু করে এইটুকু আপনাকে জমা যখন দেবেন তখন আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট হিসেবে ফেরত দেবে। তো এটা সই কারা ফিল আপ করবে, এটা সরকারি আধিকারিকরা যখন ফর্মটা জমা নেবে জনকল্যাণ শিবিরে তারা ফিল আপ করবে। তার আধার নাম্বার লিখবে বেনিফিশিয়ারি, তার বেনিফিশিয়ারির নাম লিখবে, তার রেশন কার্ডের নাম্বার লিখবে, তার জেন্ডারে টিকমার্ক করবে, তার ডেট অফ বার্থ লিখবে এখানে এখানে এবং তারপরে এখানে জনকল্যাণ শিবির, দেখুন জে কে এস নেম অ্যান্ড সিগনেচার, জনকল্যাণ শিবিরে তার নাম এবং যে জমা নেবে তার সে সিগনেচার করে এটুকু ছিঁড়ে আপনাকে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আপনি এই অবধি ফিল আপ করবেন, মানে আপনি সই করে জমা দিয়ে দেবেন, বাদ বাকি জমা নেওয়ার সময় এটুকু আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে। তো এইটা হচ্ছে টোটালি ফর্ম ফিল আপ। এবার কোথাও যদি বুঝতে অসুবিধা হয় এবার আপনাকে কমেন্ট করে জানাবেন। এবার ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে এই ফর্মটা পুরোটা ফিল আপ করবেন প্রিন্ট করে, তারপরে এর সঙ্গে ডকুমেন্টগুলো জেরক্স করে সেই জেরক্সের উপর সই করে জনকল্যাণ শিবিরে গিয়ে এই ফর্মটা জমা করবেন, এবং ফর্ম জমা করার সঙ্গে সঙ্গে এই স্লিপটা ওটা কিন্তু নিয়ে আসতে ভুলবেন না। এবার এই ফর্মটা জমা কোথায় করবেন, আপনার এলাকায় জনকল্যাণ শিবির হবে, কোথায় হবে কিভাবে জানবেন এটা নিয়ে ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যে কোথায় কোথায় আপনার এলাকায় জনকল্যাণ শিবির হবে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ জুন মাসে জনকল্যাণ শিবির বসবে, ওখানে গিয়ে আপনি আয়ুষ্মান হেলথ কার্ডের ফর্মটা জমা দিয়ে এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আর কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পোস্টটিকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।